আমরা অনেকেই হয়তো জানি না যে দক্ষিণ পূর্ব এশিয়ায় খুব ছোট কিন্তু অত্যন্ত ধনী একটা দেশ আছে, যে দেশটিতে প্রায়ই বাংলাদেশ সরকার কর্মী পাঠায়। এই দেশটিতে বাংলাদেশিরা মাত্র 70-80 হাজার টাকা খরচ করেই কিন্তু সরকারি ব্যবস্থাপনায় যেতে পারেন, আর দেশটিতে গিয়ে তারা আয় করেন 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল এই দেশটি মুসলিম বিশ্বের উন্নত আয়ের দেশগুলোর মধ্যে কিন্তু অন্যতম। আর এই দেশটির নাম হচ্ছে ব্রুনাই। এই দেশটিতে কারা যেতে পারবেন এবং কিভাবে যাবেন সেটা বলার আগে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এই দেশটির আয়তন প্রায় 6,000 বর্গ কিলোমিটার, যেটা কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের চেয়েও ছোট, আর জনসংখ্যা 4.5 লাখের একটু বেশি। এই দেশটা খুব উন্নত এবং খুব পরিচ্ছন্ন, এবং তারা একদম আইন কানুন ইউরোপের মতোই কিন্তু কঠোরভাবে মানে। আর এই দেশটিতে একটা জিনিস যে আপনি অ্যাভেলেবেল হালাল খাবার খাবেন এবং সবখানে মসজিদ পাবেন। আর এই দেশটিতে ক্রাইম বা অপরাধের হার কিন্তু খুব কম। বাংলাদেশিরা সাধারণ কর্মী হিসেবে কাজ করা ছাড়াও বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইটে, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কাজে, তারপর আপনার ড্রাইভিং, হোটেল ম্যানেজমেন্ট, ক্লিনিং, এরকম বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কিন্তু কাজ করতে পারেন। এই দেশটার ওয়েদারও কিন্তু অনেকটা বাংলাদেশের মতোই। এবার বলি যে কারা যেতে পারবেন আর কিভাবে যেতে পারবেন। আমি যে সেক্টরে কাজগুলোর কথা বললাম, এই সব সেক্টরে আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা চাইলে যেতে পারেন, আর যাদের অভিজ্ঞতা নেই কিন্তু এই সব সেক্টরে আপনারা ইন্টারেস্টেড কাজ করতে, তারা যেতে পারেন। আর যাওয়ার জন্য আপনাকে হচ্ছে একমাত্র বাংলাদেশ সরকারের মাধ্যমে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে বোয়েসেল, যেটার ঠিকানা আমি এর আগেও দিয়েছি, বোয়েসেলের ঠিকানাই আপনার নিয়মিত ফলো করতে হবে যে ব্রুনাই যাওয়ার জন্য কোনো চাকরির নোটিশ তারা দিচ্ছে কিনা। ঠিক এখানে এই সাইটেই আপনার অ্যাপ্লাই করতে হবে। আর এমন কোনো সার্কুলার হলে তো আমার পেজে ইনশাল্লাহ পাবেনই। আর যেটা নেগেটিভ বলতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি দেশটিতে সেটেল হতে চান ভবিষ্যতে, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ এবং কঠিন একটা ব্যাপার। এবং আপনি আসলে ধন্যবাদ আপনাদের। আমি আসছি আসলে আমি গত 22 তারিখ দুর্বৃত্তরা এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমি এখানে আসছি আমার 11 নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং 11 নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সেক্রেটারি, তার বাসায় এই আগুনটা দেওয়া হয়েছে। আমি সেটা সরজমিনে দেখতে আসছি। আমি বিগত দিনে এই 17 বছর আমাদের নেতাকর্মীর উপর এই আওয়ামী দুষ্কৃতিকারীরা হামলা মামলার শিকার করছে, কিন্তু এখনো তারা এই একই অবস্থা চালিয়ে যাচ্ছে। আমি এর আগেও বিভিন্ন রকম এই জায়গায় এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের নির্যাতন দেখেছি। ওইদিকে আরো দোকানপাট ভেঙেছে, আমি সেটাও দেখেছি। কিন্তু আমি চাই প্রশাসনকে এখানে সঠিকভাবে পর্যালোচনা করে সঠিকভাবে এটার তদন্ত সাপেক্ষে একটি সুষ্ঠু বিচার চাই, যাতে এই আওয়ামী দুষ্কৃতিকারীরা এখানে আর কোনো গন্ডগোল করতে না পারে। কারণ আমাদের নেতাকর্মীদের উপর বিগত 17 বছর তারা হামলা মামলার শিকার করছে, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদেরকে আহত করছে, মারছে, বিভিন্ন ধরনের, তাদের কোনো বিচার হয় না। তাই আমি প্রশাসনের কাছে আমার জোর দাবি এবং আমার মহানগর বিএনপির পক্ষ থেকেও জানাই যে আমাদের নেতাকর্মীদের উপর যেন আর কোনো এই পতিত সরকারের এই দুষ্কৃতিকারীরা, আওয়ামী দুঃশাসনের যারা এ যাবৎকাল যারা দুঃশাসন চালিয়ে যাচ্ছে, তাদের আর কোনো এই জায়গায় কোনো দুষ্কৃতিকারীরা কোনো হামলা মামলার শিকার না হয়। আমি এইটা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের উপর। কারণ প্রশাসন এখনো কিভাবে যেন নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করছে তাদের মধ্যে সঠিক বিচার আমি দেখতে পাচ্ছি না। তাই এই কেডিসিতেও বিভিন্ন রকম এই মাদক, বিভিন্ন রকম এই যে ইয়াবা ব্যবসায়ী, এর মানে অভয়ারণ্য এটা। আমি চাই এখানে প্রশাসনের সঠিক তদন্ত, সঠিক হস্তক্ষেপ, তারা যেন এমন দৃষ্টান্তমূলক বিচার করে যাতে আর এই দুষ্কৃতিকারীরা আগামী দিনে কোনো অন্যায় করতে না পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মালয়েশিয়া এবং চীন সফর করছেন। এই সফরের পর বাংলাদেশের জন্য কি কি বেনিফিট আসবে এটা নিয়ে সবাই অনেক চুলছেড়া বিশ্লেষণ করতেছে। তিস্তা প্রকল্প হবে কিনা, চায়না আমাদের দেশে ইনভেস্ট করবে কিনা, কূটনৈতিক সম্পর্ক বাড়বে কিনা, নানা কথা বলতেছে। এইটা আসলে ডিপেন্ড করবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর ভবিষ্যৎ কমিউনিকেশন চ্যানেলের উপরে। এটা আসলে একদিনে প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রীয় সফর করে আসলেই যে সবকিছু একদিনে হয়ে যাবে, দ্যাট ইজ নট লাইক দ্যাট। এখন আমার কাছে যেটা মনে হয়,
দেখেন, স্বাধীনতা যুদ্ধের পর আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের কূটনীতি, আমাদের রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে আধিপত্যবাদের দালালরা। আমাদের বন্দর কারা ব্যবহার করবে, আমাদের দেশে কোন বিদেশিরা ইনভেস্ট করবে, আমাদের প্রতিরক্ষা বাহিনীতে কোন কোন যন্ত্র আসবে, প্রতিরক্ষা বাহিনীতে কারা সেনা প্রধান হবে, কারা দেশের সরকার প্রধান হবে, কারা সরকারে পাশ করবে, ভোট কারচুপিতে কারা জিতবে, এগুলো সব নির্ধারণ করতো ভারতীয় দালাল, আধিপত্যবাদের দালাল এবং দেশের অভ্যন্তরীণ গুন্ডারা। তো ওই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা একটা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করতেছি। আমাদের দেশের কূটনীতি, আমাদের দেশের রাজনীতি, গণতন্ত্র এবং আন্তর্জাতিক কমিউনিকেশন চ্যানেল, আমরা গুড ফর বাংলাদেশ নীতিতে থাকবো, বাংলাদেশ ফার্স্ট নীতিতে থাকবো, এটাই হচ্ছে বর্তমান সরকারের কমিটমেন্ট। ওই জায়গাতেই জনাব তারেক রহমান সাহেব কাজ করার চেষ্টা করতেছে। আশা করি আমরা সবাই তাকে সহযোগিতা করব। এখন একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে এই যে রোহিঙ্গা বাহিনী নিয়ে আসছে হাসিনাকে দিয়ে, ভারত কিন্তু তাদের দেশে ঢুকাইতে পারতো, তাদের ল্যান্ড আছে প্রচুর, তারা কেন রাখলো না এই রোহিঙ্গাদের? আমাদের দেশে যে এরা আজকে এত বছর ধরে থাকতেছে, এরা যেন এদের দেশে সঠিকভাবে যাইতে পারে, তারা যেন তাদের দেশে চলে যায়, এই ব্যবস্থাই সরকারকে করতে হবে। চায়না এবং আমেরিকার সহযোগিতা আপনারা এই রোহিঙ্গা ইস্যুটা সলভ করেন। এরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে পরিণত হয়েছে। তারপর মায়ানমারের সাথে আমাদের করিডোর হবে কিনা, চায়নার সাথে বন্দর হবে কিনা, কি বলে এটাকে, রেল যোগাযোগ হবে কিনা, এগুলো আসলে অন প্রসেস। কিন্তু রোহিঙ্গা ইস্যুটা যেন সলভ করার ব্যাপারে আমাদের সরকার কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের শুধুমাত্র পোশাক শিল্পের উপর আমাদের রপ্তানি শিল্পটা ডিপেন্ড করতেছে, রপ্তানি বাজারটা। আমরা আমাদের পাট কলগুলা 25টার বেশি পাট কল শেখ হাসিনার আমলে 2020 সালে বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেশের পাটগুলারে চুরি করে ভারতে নিয়ে যাওয়া হয়। আমাদের এই পাট শিল্পটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে বছরে $3 বিলিয়ন বেশি আয় করা সম্ভব। চায়না প্রযুক্তি ব্যবহার করে তাদের সাথে একটা লং টার্ম প্রকিউরমেন্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের এই পাটকলগুলো যদি আবার ডেভেলপ করা যায়, পুরান্না দুরান্না মেশিনপত্র ফালায় দিয়া নতুন সাপ্লাই চেইন সিস্টেমের মধ্যে আমাদের পাট শিল্পটাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের হিউজ একটা অপরচুনিটি আছে। ইভেন এখানে অনেক মানুষের কাজের একটা ব্যবস্থা হবে। এটা একটা স্লো পয়জনিং করে আমাদের এই শিল্পটাকে ধ্বংস করছে এই আধিপত্যবাদের দালাল। এই ব্যাপারে যেন সরকার গুরুত্ব দেয়। সবশেষে এটা বলবো যে বাংলাদেশ নিজস্ব অবস্থানে দাঁড়াইছে এখন। জুলাই আন্দোলনের পর জুলাই সনদ যেন বাস্তবায়ন হয়। সংসদে এই যে চাটাকদার কথা বলা এই এমপিদের দেখলে আমার মেজাজ খারাপ হয়। এদের অনেকেই কিন্তু এখনো ভারতের দালাল, এই ফজু পাগলা টাগলা যেগুলো আছে। আমি বলি না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক একেবারে কাট আপ করে দেখ, এটা পসিবলও না, কারণ উই হ্যাভ দ্য রিলেশন ইন বর্ডার এবং তারা আমাদের নেইবার। তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক এমন হোক যেখানে তারা তাদের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব। কিন্তু আমাদের পোর্ট, আমাদের রাডার, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন সব তারা নিয়ন্ত্রণ করবে। ইট ইজ নট গুড ফর আস। এবং আমাদের বন্দরটাকে তারা যেভাবে ইউজ করছে, মোংলা বন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর, হাসিনার